1950 সালের 15ই ফেব্রুয়ারি শীতের শেষ প্রহর চলছে। চট্টগ্রামের আকাশে হালকা কুয়াশা, সেখানকার চন্দ্রনাথ পাহাড়ে মহাশিবরাত্রির মেলা বসেছে। হাজার হাজার তীর্থযাত্রী ভিড় করেছেন পূর্ব পাকিস্তানের বিভিন্ন গ্রাম থেকে, ভারতের অসমের চা বাগান অঞ্চল থেকে, ত্রিপুরার ছোট ছোট শহরগুলো থেকেও। কারো হাতে ফুল প্রসাদ, কারো চোখে দীর্ঘ প্রতীক্ষার এক আনন্দ। সবার লক্ষ্য চন্দ্রনাথ মন্দির দর্শন। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞের পর দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব যখন তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। ভক্তদের বিশ্বাস, সতীর ডান হাত বা দক্ষিণ বাহু এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে পতিত হয়েছিল। এই কারণেই এটা একটা অত্যন্ত পবিত্র শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়। এটা ছাড়াও বাংলাদেশে আরও 4টি শক্তিপীঠ আছে। সেগুলি হলো সাতক্ষীরার যশোরেশ্বরী, সিলেটের শ্রীহট্ট, বরিশালের সুগন্ধা এবং বগুড়ার করতোয়া তট। ফেরা যাক 1950 সালের শিবরাত্রিতে। পূর্ব পাকিস্তানে সীতাকুণ্ডে তখন উৎসবের সাজ। পুণ্যার্থীদের মুখে হর হর মহাদেব ধ্বনি। প্রতি বছরের মতো শয়ে শয়ে মানুষ আসছেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে, শুধু একটু আশীর্বাদের আশায়। কিন্তু তারা জানতেন না, এই ভক্তির পথেই ওত পেতে আছে এক বিভীষিকা। দেবী সতীর দক্ষিণ বাহু পড়া এই পবিত্র শক্তিপীঠ কেন সেদিন বদ্ধভূমিতে পরিণত হয়েছিল? চলুন আজ শুনে নেই ইতিহাসের সেই চাপা পড়া অন্ধকার অধ্যায়, সীতাকুণ্ডে হিন্দু গণহত্যার কাহিনী। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। চট্টগ্রাম অঞ্চলে সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় রয়েছে পবিত্র চন্দ্রনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। সংলগ্ন ব্যাসকুণ্ডকেও পবিত্র জলাশয় হিসেবে মানা হয়। 1950 সালে পূর্ব পাকিস্তান জুড়ে এক অস্থির সময়। দেশ ভাগ হয়েছে মাত্র কয়েক বছর আগেই। বাতাসে সাম্প্রদায়িকতার বিষ, দিকে দিকে হামলা চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর। গুজব আর উত্তেজনার আগুনে পুড়ছে চারপাশ। এই আবহে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শিবরাত্রির মেলায় যোগ দিতে দেশ বিদেশ থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন সীতাকুণ্ড স্টেশনে। সমগ্র পূর্ব বাংলা, অসম ও ত্রিপুরা থেকে হাজার হাজার তীর্থযাত্রী রওনা দেন হিন্দু ধর্মের পুণ্যভূমি চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভক্তির টানে, প্রার্থনার আশায়, পূজার মানত নিয়ে মানুষ ছুটে আসছিলেন সীতাকুণ্ডে। 1950 সালের 14ই ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় তারিখটা বসন্তের আগমনের বার্তা দিলেও সীতাকুণ্ডের আকাশে সেদিন ঘনীভূত হয়েছিল এক কালান্তক অমাবস্যা। মাঝরাতের নিস্তব্ধতা চিরে যখন চট্টগ্রাম থেকে আসা ট্রেনটা সীতাকুণ্ড স্টেশনে এসে থামলো, ঠিক তখনই শুরু হলো ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়। ট্রেন থেকে নামছিলেন ক্লান্ত পুণ্যার্থীরা। কারো চোখে শিবরাত্রির উপবাসের ক্লান্তি, কারো মনে পরমেশ্বরের চরণে পৌঁছানোর এক ভক্তি। কিন্তু প্ল্যাটফর্মে পা রাখতেই তাদের স্বাগত জানালো চকচকে ধারালো অস্ত্রের ঝিলিক আর উন্মত্ত স্লোগান। স্টেশনের মেঝেতে যারা একটু বিশ্রামের আশায় দুদণ্ড চোখ বুজেছিলেন, তাদের ঘুম আর ভাঙেনি। সেই ঘুমন্ত শরীরের ওপর দিয়েই চলল মৌলবাদীদের ধারালো অস্ত্রের তাণ্ডব। তাদের অপরাধ ছিল একটাই, তারা সংখ্যালঘু, তারা হিন্দু। মুহূর্তের মধ্যে স্টেশন চত্বর হয়ে উঠল এক কসাইখানা। সেই ভয়ঙ্কর রাত্রির বিভৎসতা যেন আকাশ বাতাসকেও স্তব্ধ করে দিয়েছিল। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের কামরা, কোথাও এক তিল নিরাপদ আশ্রয় ছিল না। বাতাসে বারুদের গন্ধ আর আর্তনাদে ভারী হয়ে উঠেছিল প্রতিটা মুহূর্ত। এক লহমায় বদলে গেল চারপাশের সেই চেনা দৃশ্যপট। প্ল্যাটফর্মের পাথুরে মেঝের ওপর আছড়ে পড়ছিল শত শত মানুষের বাঁচার আকুতি। চারিদিকে শুধু ছোটাছুটি আর গগন বিদারী চিৎকার। একদল মানুষ প্রাণ ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যাচ্ছিলেন পাশের সেই ঘন অন্ধকারময় পাহাড়ের দিকে। ভেবেছিলেন নিবিড় অরণ্য আর পাহাড়ের আড়াল হয়তো তাদের মায়ের কোল হয়ে রক্ষা করবে। ট্রেনের কামরার ভেতরেও ছিল বিভীষিকার চিত্র। অসহায় মানুষগুলো মরিয়া হয়ে ট্রেনের সিটের নিচে নিজেদের লুকোনোর চেষ্টা করছিলেন। শিশুদের মুখ চেপে ধরে মা বাবারা পাথরের মতো জমেছিলেন, যদি একটু প্রাণের স্পন্দন লুকোনো যায়। কিন্তু নিষ্ঠুরতার যেন কোনো সীমা ছিল না। সেই মৌলবাদী হায়নাদের হাত থেকে রেহাই পায়নি কেউ, না বৃদ্ধ, না নারী, না অবোধ শিশু।
পূর্ব পাকিস্তানের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের জন্য সেই সময়টা ছিল একটা অভিশপ্ত কারাগারের মতো। যে হাতে শাঁখা আর কপালে সিঁদুর ছিল, সেই হাত সেদিন বিলাপ করছিল নিজের অস্তিত্বের জন্য। নিজ ভূমিতেই তারা পরবাসী, যেখানে ধর্ম পালন তো দূরের কথা, প্রাণটুকু বাঁচিয়ে রাখাই এক অসম্ভব লড়াই হয়ে দাঁড়িয়েছিল। ইতিহাসের পাতায় এই বর্বরতা কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল এক জাতির শিকড় উপড়ে ফেলার নির্মম ষড়যন্ত্র। সেই আর্তনাদ আজও যেন ইতিহাসের গহ্বরে প্রতিধ্বনিত হয়। 10ই ফেব্রুয়ারি থেকেই পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু নিধন ও সাম্প্রদায়িকতার খবর ছড়াতে শুরু করে। 12ই ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবু বিশ্বাসে ভর করে তীর্থযাত্রীরা থামেননি। 14ই ফেব্রুয়ারি সারাদিন বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা চট্টগ্রামে এসে পৌঁছান, কিন্তু সন্ধ্যা নামতেই নেমে আসে বিভীষিকা। অভিযোগ অনুযায়ী আনসার বাহিনী ও উন্মত্ত দুষ্কৃতীরা নিরস্ত্র তীর্থযাত্রীদের উপর সশস্ত্র আক্রমণ চালায়। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া হয় নিরস্ত্র পুণ্যার্থীদের ওপর। রাতের মধ্যেই বহু তীর্থযাত্রী নিহত হন। স্টেশন চত্বর রক্তাক্ত হয়ে ওঠে। পরের দিন 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পবিত্র দিন। ভোরের ট্রেনে আরও অসংখ্য ভক্ত সীতাকুণ্ড স্টেশনে নামেন, কিন্তু নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় নতুন করে আক্রমণ। ট্রেন থেকে নামতেই হত্যা করা হয় বহু ভক্তকে। এমনকি ট্রেনের প্রতিটি কামরায় ঢুকে খুঁজে খুঁজে তীর্থযাত্রীদের টেনে বের করে খুন করা হয়। সীতাকুণ্ডগামী একাধিক ট্রেনে একই নৃশংসতার পুনরাবৃত্তি ঘটে। হামলা সেখানেই থেমে থাকেনি। স্টেশন সংলগ্ন হিন্দু বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে যায় আগুন আর অস্ত্রের তাণ্ডবে। স্থানীয়দের ধারণা অনুযায়ী শুধু মিরেশ্বরাই ও সীতাকুণ্ডের বধ্যভূমিতেই 15 থেকে 25,000 মানুষের প্রাণহানি ঘটেছিল। যদিও নির্দিষ্ট সংখ্যা নিয়ে ঐতিহাসিক মহলে ভিন্ন মত রয়েছে, তবু সন্দেহ নেই সেদিনের হত্যাযজ্ঞ ছিল ভয়াবহ। মহাদেবের পূজার কাঁচা দুধ আর গঙ্গাজলের বদলে সেদিন চন্দ্রনাথের পাদদেশ রঞ্জিত হয়েছিল নিরীহ মানুষের রক্তে। পুণ্যভূমি সীতাকুণ্ড পরিণত হয়েছিল বদ্ধভূমি সীতাকুণ্ডে। শিবরাত্রির পরদিন যখন সূর্য উঠল, সীতাকুণ্ড স্টেশনের রূপ ছিল শিউরে ওঠার মতো। ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মের পাথর সবই লাল হয়েছিল নিরীহ মানুষের রক্তে। শত শত নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রেল লাইনের ধারে। যে মানুষগুলো প্রসাদ আর ভক্তি নিয়ে ফিরবেন ভেবেছিলেন, তারা ফিরলেন স্রেফ লাশের স্তূপ হয়ে। ইতিহাসের পাতায় এই ঘটনা সীতাকুণ্ড হত্যাকাণ্ড নামে এক কলঙ্কিত অধ্যায় হয়ে রয়ে গেল। আজও যখন সীতাকুণ্ডে শিবরাত্রির মেলা বসে, ট্রেনের হুইসেল বাজে, বাতাসে যেন সেই অভিশপ্ত রাতের দীর্ঘশ্বাস শোনা যায়। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় অন্ধবিদ্বেষ কিভাবে মুহূর্তের মধ্যে উৎসবের আঙিনাকে মৃত্যুপুরী করে দিতে পারে। এই ঘটনার পরেই পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল 8ই অক্টোবর 1950 সালে পদত্যাগ করেন। ঐতিহাসিক পদত্যাগপত্র তিনি লিখেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে। তিনি তার চিঠিতে পূর্ব বাংলার বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার বিবরণ দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লিখেছেন যে পূর্ব বাংলায় হিন্দুদের ওপর একপক্ষীয় হত্যাযজ্ঞ চলছে। চট্টগ্রামে আনসার বাহিনী এবং অহিন্দু জনতা দিয়ে হিন্দু তীর্থযাত্রীদের উপর আক্রমণ হচ্ছে। রেলওয়ে ও স্টিমারে হিন্দু যাত্রীদের টেনে নামিয়ে কুপিয়ে মারা ও লাশ নদীতে ফেলা হচ্ছে। পরবর্তী সময়ে এজে কামরা তার বই দ্য প্রোলং পার্টিশন অ্যান্ড ইটস প্রোগ্রামসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংকলন করেন, যেখানে সীতাকুণ্ডের ঘটনাও আলোচিত হয়েছে। নেলি সেনগুপ্ত চট্টগ্রাম থেকে পূর্ব বাংলার গণপরিষদ সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের হিন্দু গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন চন্দ্রনাথ মেলায় তীর্থযাত্রীদের উপর আক্রমণের ইতিহাস, সেখানে যে আনসার বাহিনীর নেতৃত্বে গণহত্যা হয়েছিল সেটা উল্লেখ ছিল। এছাড়াও ছিল হিন্দুপাড়ায় লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসলীলার কথাগুলিও। তথাগত রায়ের লেখায় রেল ম্যাসাকারের এই বিবরণ পাওয়া যায়। সে সময় হীরেন চাকি, যিনি স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির ভাইপো, তিনিও নিহত হয়েছিলেন। 1947 সালে দেশভাগের পর উপমহাদেশ জুড়ে যে সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ ওঠে, তারই এক বেদনাদায়ক প্রতিফলন ছিল
50 সালের এই অস্থিরতা। আপনাদের জানিয়ে রাখি, উপমহাদেশের হিন্দু জেনোসাইড নিয়ে আমরা এই সিরিজ শুরু করলাম। নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। একই সঙ্গে অজানা ইতিহাস নিয়ে আমাদের সিরিজ চলছে, সেই ইতিহাস যা আপনাকে কখনো জানতে দেওয়া হয়নি। চ্যানেলে গিয়ে অজানা ইতিহাস লিখে সার্চ করলেই আপনি পাবেন ভিডিও। সীতাকুণ্ডের এই যন্ত্রণাদায়ক অধ্যায়টি নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান এবং সত্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন।